আমি কুশান্তর সরকার, বংশিয়ারি উচ্চ বিদ্যালয়। তো আজকে আমরা ক্লাস 8-এর সায়েন্সের আলো চ্যাপ্টারটা শুরু করব। তো আলো শুরু করতে গেলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে যে আলো কি। আমরা প্রথমে পড়ব আলো কি। আলো হলো এক ধরনের শক্তি। আমরা বিভিন্ন রকম শক্তি দেখতে পাই, যেমন তাপ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি। সেরকম ভাবেই আলো কিন্তু এক ধরনের শক্তি। শুধু শক্তি বললে হবে না, কারণ বিভিন্ন রকমের শক্তি দেখা যায়। আলো হলো এক ধরনের শক্তি যা কোনো বস্তুর উপরে পড়লে সেই বস্তুটা কিন্তু দৃশ্যমান হয়। আলো যখন কোনো বস্তুর উপরে পড়ে তখন সেই বস্তুটা কিন্তু দৃশ্যমান হয়। আলো হলো সেই শক্তি। আমরা আশেপাশে যে কোনো জিনিস দেখতে পাই, বা এই ঘরের এই বোর্ডটাকে যদি দেখতে পাই, এখানে কিন্তু আলো পড়ছে জন্যই আমরা এই বোর্ডটাকে বা এই লেখাগুলোকে দেখতে পাচ্ছি। এখন যদি এই ঘরে আলো না থাকে, সম্পূর্ণ যদি আলো বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু কিছুই দেখা যাবে না। অর্থাৎ আলো হলো এক ধরনের শক্তি যা পড়লে, বস্তুর উপর পড়লে বস্তুটা দৃশ্যমান হয়। এবার আলো সম্বন্ধে জানার পর আলোর কয়েকটা ধর্ম আমরা পড়ব। আলোর বিভিন্ন রকম ধর্ম হয়, তার মধ্যে মূলত ক্লাস 8-এর দুটো ধর্ম আছে, সেই দুটো ধর্ম আমরা পড়ব। প্রথম ধর্ম হচ্ছে আলোর প্রতিফলন, আর দ্বিতীয় হলো আলোর প্রতিসরণ। আলোর প্রতিফলন আর প্রতিসরণ, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা কয়েকটা জিনিস একটু জানতে হবে, যে প্রতিবিম্ব কি জিনিস। এই টার্মটা আমাদের একটু জানতে হবে, প্রতিবিম্ব কি জিনিস। প্রতিবিম্ব হলো কোনো বস্তু, কোনো একটা প্রকৃত বস্তুর ছবি যদি আমি অন্য কোনোভাবে অন্য কোথাও তাকে দেখতে পাই, তাহলে পরে সেটাকে আমরা সহজ ভাষায় প্রতিবিম্ব বলব। আমরা একটা উদাহরণ দিয়ে যদি বলি, একটা দর্পণ বা একটা পাতি ভাষায় যদি আমরা একটা আয়নার মধ্যে কথা বলি, যে আয়নার সামনে যে কোনো একটা বস্তু বা নিজে দাঁড়ালেও তার কিন্তু একটা প্রতিবিম্ব আয়নার বিপরীত দিকে আমরা দেখতে পাই, তাহলে সেটা এক ধরনের প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব হলো মূল বস্তুকে বাদ দিয়ে তাকে আলাদা কোনো জায়গায় আলাদা কোনো ভাবে দেখা, সেটাকে বলা হয় কিন্তু তাকে বলা হয় মূল বস্তুর প্রতিবিম্ব। তো এবার প্রতিবিম্ব আমরা কয় প্রকার এটা আমরা একটু জানি। প্রতিবিম্ব দুই প্রকার। একটা হলো সদ্বিম্ব, আর একটা হলো অসদ্বিম্ব। তাহলে আমরা প্রথমে দেখলাম আলো কি। আলো এক ধরনের শক্তি যা পড়লে বস্তুকে দেখা যায় বা দৃশ্যমান হয়। আর প্রতিফলন, প্রতিসরণ হলো আলোর দুটি ধর্ম। অনেকগুলো ধর্ম বা বৈশিষ্ট্যের মধ্যে দুটো নিয়ে আমরা এখানে বললাম। আর তারপরে আমরা দেখলাম প্রতিবিম্ব। প্রতিবিম্ব দুই রকমের, একটা সদ্বিম্ব, অসদ্বিম্ব। এবার সদ্বিম্ব আর অসদ্বিম্বটা কি। সদ্বিম্ব আর অসদ্বিম্ব সম্বন্ধে আমরা যদি একটু ব্যাখ্যা করি, তাহলে বলতে হবে যে একটি উৎস বা একটি বস্তু ধরলাম, যে একটা বিন্দু উৎস যেখান থেকে আলো চারিদিকে বেরোচ্ছে। এখান থেকে আলো যদি গিয়ে এমন ভাবে যায়, গিয়ে অন্য কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয়, এবং সেখানে ওই বস্তুটার কে দৃশ্যমান যদি হয়, তাহলে পরে সেটাকে আমরা বলবো মূল বস্তুর সদ্বিম্ব। সেখানে অবশ্যই কি হবে, ওই বস্তু থেকে, যে মূল বস্তু সেখান থেকে বা উৎস থেকে আলো নির্গত হয়ে অন্য কোনো বিন্দু থেকে মিলিত হবে। যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতেই আমরা মূল বস্তুর বা প্রধান বস্তুর আমরা কিন্তু প্রতিবিম্বটা দেখতে পাবো। এটা গেল আমার সদ্বিম্ব। আর অসদ্বিম্বের ক্ষেত্রে কি হবে, অসদ্বিম্বের ক্ষেত্রে কিন্তু মূল বস্তু থেকে আলো কিন্তু সরাসরি গিয়ে
কোনো বিন্দুতে মিলিত হবে না। সেক্ষেত্রে কি হবে, অন্য কোনো বিন্দু থেকে আলোটা আসছে বলে মনে হবে। যেমন একটা উদাহরণ দিলে অসৎ বিম্বটা আমরা সহজেই ব্যাখ্যা করতে পারবো। আমরা একটা দর্পণ নিয়ে এর ব্যাখ্যা করতে পারি। আমরা এখানে একটা দর্পণ আঁকলাম, ধরে নিই এটা একটা দর্পণ। দর্পণের নাম দিয়ে দিই m ড্যাশ। দর্পণের সামনের দিকে ধরে নিলাম এ বিন্দুতে একটা বস্তু ছিল, যে বস্তুটা আমরা কি করি, যে কোনো বস্তুকে দর্পণের সামনে রাখলে দর্পণের উল্টো দিকে তার একটা প্রতিবিম্ব দেখা যাবে। তাহলে এই যে বস্তুটা, এই বস্তু থেকে আলো বিভিন্ন দিকে নির্গত হবে। সব আলোক রশ্মি আমরা নেব না, আমরা কয়েকটা আলোক রশ্মি নিয়ে শুধু আলোচনা করব। তো প্রথমে একটা আলোক রশ্মি ধরে নিলাম সরল রেখা বরাবর লম্বভাবে দর্পণের মধ্যে পড়ল। তাহলে কি হবে, প্রতিফলনের যে সূত্র আমরা এর আগে পড়েছিলাম ক্লাস 7-এ, যে কোন সমতল দর্পণে বা সমতল কোনো পৃষ্ঠে যদি আলোক রশ্মি এসে পড়ে, তাহলে একটা নির্দিষ্ট কোণে পড়লে সেই একই নির্দিষ্ট কোণে কিন্তু প্রতিফলিত হয়ে যায়। আর যদি লম্বভাবে পড়ে কোনো রশ্মি, তাহলে কিন্তু লম্বভাবেই সেটা বাইরের দিকে যায়। এখানেও দর্পণের উপর আলোক রশ্মিটা লম্বভাবে পড়াতে প্রতিফলনের পরেও কিন্তু লম্বভাবেই ফিরে যাবে। আর আরো দুটো আলোক রশ্মি যদি আমি কল্পনা করি, যে লম্বভাবে ছাড়া অন্য যে কোনো ভাবে দুটো রশ্মি এসে এখানে পড়লো, তাহলে কি হবে, তারাও কিন্তু প্রতিফলনের সূত্র মেনেই নির্দিষ্ট কোণে প্রতিফলিত হবে। এইভাবে। তাহলে এবার এখানে যদি আমরা একটা চোখ রাখি, চোখ রেখে যদি দেখি দর্পণের সামনে থেকে, তাহলে আমরা কি দেখতে পাবো, এই রশ্মিগুলো বিভিন্ন দিকে প্রতিফলিত হচ্ছে, কিন্তু এই রশ্মিগুলোকে আমরা যদি পেছন দিকে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করি, তাহলে কিন্তু সব রশ্মিগুলোই দর্পণের ভেতরের দিকে একটা বিন্দু থেকে মিলিত হচ্ছে। এই বিন্দুটার নাম যদি দিই আমি এ ড্যাশ, তাহলে এই এ ড্যাশ হবে এ বস্তুর প্রতিবিম্ব। আমরা প্রথমে বললাম যে কোনো মূল বস্তুকে যদি আমরা অন্য কোথাও ওই বস্তুকে নিজের অবস্থান ছাড়া অন্য কোথাও কোনোভাবে দেখতে পাই, তাহলে সেটাই আমার প্রতিবিম্ব ওই বস্তুর। তাহলে এখানে কিন্তু এই বস্তুটা আমার এইখানে ছিল, কিন্তু আমরা চোখ রাখাতে দর্পণের এই পাশে আমরা এ ড্যাশ জায়গায় কিন্তু এই বস্তুর একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। তাহলে এই বস্তু যেটা আমি নিলাম তারই প্রতিবিম্ব হবে এ ড্যাশ। এবার এই প্রতিবিম্বটা কেমন হবে, এই প্রতিবিম্বের প্রকৃতি কি, মানে সৎ না অসৎ, সৎবিম্ব হবে না অসৎবিম্ব। আমরা সৎবিম্ব আর অসৎবিম্ব এখনই আলোচনা করলাম যে সৎবিম্ব কোনো একটা বস্তু থেকে আলোক রশ্মি নির্গত হয়, অন্য কোনো বিন্দু থেকে মিলিত হয়, কিন্তু অসৎবিম্বতে তা হয় না। অসৎবিম্বতে অন্য কোনো বিন্দু থেকে মিলিত হয় না, অন্য কোনো বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হয়। তাহলে এখানেও আমরা যদি এখানে চোখ রাখি, যেহেতু আমাদের চোখ বাঁকা পথ কখনোই অনুসরণ করতে পারে না, অর্থাৎ আমাদের চোখ কিন্তু সোজা এই বস্তুটাকেই দেখতে পাবে, অর্থাৎ মনে হবে এই বস্তু থেকেই আলোক রশ্মি নির্গত হয়ে আমাদের চোখে এসে পড়ছে। কিন্তু বস্তুটা আসলে ছিল এইখানে, কিন্তু অন্য কোনো জায়গা থেকে আলোক রশ্মি নির্গত হচ্ছে বলে যখন আমাদের মনে হবে, তখন ওই বস্তুটাকে বলবো আমরা কিন্তু অসৎ বিন্দু, মূল বস্তু অসৎ বিন্দু। এই অবধি পড়লাম। এরপরে সৎবিম্ব অসৎবিম্ব সম্বন্ধে মোটামুটি একটা ধারণা হলো। এরপরে আমরা যেটা পড়ব সেটা হলো প্রতিবিম্বের সংখ্যা নির্ণয়। তার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমাদের একটু দেখতে হবে, সেটা দিয়ে অঙ্ক আসতে পারে, আমরা সবই আলোচনা করব। তো আমরা দেখি যে একটা দর্পণ যদি আমি রাখি কোথাও, তার সামনে একটা বস্তু রাখলে তার প্রতিবিম্ব কিন্তু বিপরীত প্রান্তে একটাই গঠিত হবে।
যে কোনো বস্তু, যে কোনো একটা বস্তু রাখি তার প্রতিবিম্ব একটাই পাবো। কিন্তু আমরা যদি এরকম কখনো করতে পারি যে দুটো দর্পণ রাখলাম, তার মধ্যে একটা বস্তুকে রাখলাম, তাহলে আমরা কটা প্রতিবিম্ব দেখতে পাবো? একটা দর্পণের ক্ষেত্রে একটাই প্রতিবিম্ব হতে পারে, কিন্তু দুটোর ক্ষেত্রে কটা হতে পারে? সেটা কিন্তু এই দর্পণ দুটোর অবস্থানের উপর নির্ভর করবে, এদের যে অবস্থান তার উপর কিন্তু নির্ভর করবে। এই দর্পণ দুটোকে কত কোণে রাখা হচ্ছে তার উপরেই প্রতিবিম্বের সংখ্যা নির্ভর করবে, যে কটা প্রতিবিম্ব আমি দেখতে পাবো। তো সূত্র আমরা লিখব প্রতিবিম্বের সংখ্যা, প্রতিবিম্বের সংখ্যার যে সূত্র সেটা আমরা লিখব। সূত্রটা হলো (360° বাই বা ভাগ করতে হবে দর্পণ দুটির মধ্যবর্তী কোণ -1। এই হলো আমাদের প্রতিবিম্বের সংখ্যা নির্ণয়ের সূত্র। কখন এটা হবে? যে যখন দুটো দর্পণের মাঝে কোনো বস্তুকে রাখবো, তখন কিন্তু কটা প্রতিবিম্ব গঠিত হবে সেটা আমরা এই সূত্র থেকে নির্ণয় করতে পারি। যেমন এবার আমি যদি বলি, ধরে নিলাম যে একটা সমতল দর্পণ এরকম ছিল, আর একটা তার সাথে সমকোণে রাখা ছিল এইভাবে। সমকোণ এটা আমরা দেখতেই পাচ্ছি, এটা 90°তে রাখা ছিল। তাহলে এবার এখানে যদি একটা বস্তু আমি রাখি, তাহলে এর এই দর্পণে আর এই দর্পণে দু জায়গাতেই প্রতিবিম্ব গঠিত হবে। আবার এমনও হয় যে এই দর্পণে যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে তার সেই প্রতিবিম্বটাকেও তার আবার আলাদা প্রতিবিম্ব বিপরীত দর্পণে কিন্তু গঠিত হয়। তো সেই অনুযায়ী আমরা এই সূত্র থেকে এই ক্ষেত্রে প্রতিবিম্ব সংখ্যা কত পাবো? এই ক্ষেত্রে প্রতিবিম্বের সংখ্যা আমরা পাবো, সূত্র আমাদের ছিল 360 বা 360° বাই এখানে দর্পণ দুটির মধ্যবর্তী কোণ। দর্পণ দুটির মধ্যে কত কোণ উৎপন্ন হচ্ছে? অবশ্যই 90°। তাহলে এখানে 90° -1। 90 দিয়ে 360 যদি কাটাকাটি যায় তাহলে পরে হবে 4 -1। অতএব আমরা কিন্তু তিনটি প্রতিবিম্ব এখানে দেখতে পাবো। এই একটি বস্তুর তিনটি প্রতিবিম্ব মোট গঠিত হবে। একইভাবে যদি দর্পণ দুটির মধ্যে 90° না করে আমি যদি 60° করতাম, একটি দর্পণকে এইভাবেই রাখলাম আর একটি দর্পণকে 90 এর জায়গায় 60° করে দিলাম। এবার যদি একটা বস্তু রাখি তাহলে কটা প্রতিবিম্ব গঠিত হবে? সেক্ষেত্রে একই রকম 360 আমাদের একই সূত্র পড়বে বাই 60° -1। তাহলে এটা দিয়ে করলে কত হবে আমাদের? 60 দিয়ে 360 কে ভাগ করলে আমরা পাবো 6 -1। অতএব এক্ষেত্রে কিন্তু 5টি প্রতিবিম্ব আমাদের গঠিত হবে। এভাবে আমাদের যে কোনো দুটি দর্পণের মাঝের কোণ যদি বলে দেয়, আমরা কিন্তু এই সূত্র দিয়ে প্রতিবিম্বটা সহজেই কটা প্রতিবিম্ব গঠিত হবে প্রতিবিম্বের সংখ্যাটা আমরা সহজেই নির্ণয় করতে পারি। এবার এখানে একটা প্রশ্ন হয় যে আমরা অনেক সময় দেখি যে সেলুনে বা পার্লারে দুদিকে দুটো দর্পণ দেওয়া থাকে এবং সেখানে কিন্তু আমরা যদি দেখি অনেকগুলো ছবি কিন্তু উৎপন্ন হয়, অনেকগুলো প্রতিবিম্ব পরপর উৎপন্ন হয়। তাহলে এবার আমাকে যদি বলে যে সমতল দর্পণ দুটো, যদি সমতল দর্পণ পরস্পরের সাথে সমান্তরালে রাখা হয় তাহলে কটা প্রতিবিম্ব গঠিত হবে? এরকম দুটো দর্পণকে সমান্তরালে যদি রাখি আর এদের মধ্যে যদি একটা বস্তুকে আমি রাখি, তাহলে এদের মধ্যে কটা প্রতিবিম্ব গঠিত হবে বা আমরা দেখতে পাবো। একই রকম এটা সূত্র এখান থেকেই আসবে। প্রতিবিম্বের সংখ্যা এক্ষেত্রে কত হবে? 360° বাই, আচ্ছা দুটো দর্পণ যেহেতু সমান্তরাল, অর্থাৎ এদের মধ্যে কোণ কত হচ্ছে? অবশ্যই এদের মধ্যে কোণ হচ্ছে 0°, -1। তাহলে 360/0, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করার অর্থ হলো সেটা কিন্তু অসীম হয়ে যায় বা ইনফিনিটি আমরা লিখতে পারি। এটা
হচ্ছে ইনফিনিটি চিহ্ন, বা আমরা অসীম বলতে পারি, এর থেকে -1। এবার অসীম থেকে বা যে যার কোনো সীমাই নেই তার থেকে 1 বিয়োগ করা মানেও সেটাও কিন্তু সীমাহীনই হয়, অর্থাৎ এটাও কিন্তু অসীমই হয়। এখান থেকে আমরা কি বলতে পারি, যে এরকম দুটো দর্পণকে যদি সমান্তরালে রাখি অর্থাৎ 0 ডিগ্রি কোণে রাখি, তাহলে কিন্তু এই বস্তুর আমি অসংখ্য প্রতিবিম্ব, অসীম প্রতিবিম্ব কিন্তু দেখতে পাবো। যদিও আমরা দর্পণের একটা যতটা রেঞ্জ থাকবে তার মধ্যে আমরা যে কটা দেখবো, কিন্তু গঠিত কিন্তু হবে ইনফিনিটি বা অসীম। এবার এই সমান্তরাল দর্পণে কিভাবে প্রতিবিম্বটা গঠিত হয় এটা আমরা একটু ছবির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। এই ছবিটাই নিলাম, আর মাঝখানে একটা রেখাটা ধরে নিলাম। এই রেখাটা প্রথম দর্পণকে পি বিন্দুতে এবং দ্বিতীয় দর্পণকে কিউ বিন্দুতে ছেদ করে। এটা একটা কাল্পনিক রেখা। এবার এই রেখার উপরে আমি যে কোনো একটা বস্তু নিলাম, আই। তোমাদের বই আই দিয়ে দেওয়া ছিল, আমরা আই দিয়ে করছি যাতে সুবিধা হয়। তো এবার আই একটা বস্তু পি আর কিউ দুটো সমান্তরাল দর্পণের মধ্যে রাখা, তাহলে কি হবে, এই বস্তুর প্রতিবিম্ব পি তেও গঠন হবে, মানে এই প্রথম, এটা ধরি প্রথম, এটা দ্বিতীয়, দুটো দর্পণ, প্রথম দর্পণেও এর একটা প্রতিবিম্ব পাবো, দ্বিতীয় দর্পণেও এর একটা প্রতিবিম্ব পাবো। তো প্রথম দর্পণে প্রতিবিম্ব পাবো, সে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? অবশ্যই আমাদের সমতল দর্পণে প্রতিবিম্ব গঠনের একটা ধর্ম আছে, যে আমরা সমতল দর্পণে যে প্রতিবিম্বটা পাই সেটা কিন্তু দর্পণ থেকে যত দূরে বস্তুটা থাকে ঠিক তত দূরেই কিন্তু আমাদের প্রতিবিম্বটা গঠিত হয়। এক্ষেত্রেও তাই হবে। এক্ষেত্রে তাহলে কি হবে, পি বিন্দু থেকে আই বিন্দুর যে দূরত্ব, সেই একই দূরত্বে আমার বিপরীত দিকে কিন্তু একটা প্রতিবিম্ব পাবো। সেই প্রতিবিম্বটা আমি নাম দিলাম I1। একইভাবে কিউ বিন্দু অর্থাৎ কিউ থেকে আই বিন্দুর যে দূরত্ব, সেই সমান দূরত্বে আমরা দ্বিতীয় দর্পণেও একটা প্রতিবিম্ব পাবো, তার নাম দিলাম I2। তাহলে আমরা প্রাথমিক দুটো কিন্তু প্রতিবিম্ব পেলাম, দুটো দর্পণের জন্য একটা বস্তু দুটো প্রতিবিম্ব পেলাম, প্রাথমিক দুটো প্রতিবিম্ব, একটা হচ্ছে I1, একটা হলো I2। এবার এই যে প্রতিবিম্বটা প্রথম দর্পণে গঠিত হলো, এই প্রতিবিম্বের কিন্তু আরেকটা প্রতিবিম্ব উল্টো দিকের দর্পণটাতে আমরা পাবো। সেক্ষেত্রে কিউ থেকে I1 এর যে দূরত্ব, সেই দূরত্ব অনুযায়ী আরেকটা প্রতিবিম্ব আমরা পাবো, সেটা হলো এইখানে। এটা কার প্রতিবিম্ব? এটা অবশ্যই এই যে I1 প্রতিবিম্বটা প্রথমে পেয়েছিলাম তার প্রতিবিম্ব হবে এটা, এটার নাম দিলাম I1 ড্যাশ। একইভাবে I2 যে প্রতিবিম্বটা গঠিত হয়েছিল দ্বিতীয় দর্পণের জন্য, এবার প্রথম দর্পণে তার আবার প্রতিবিম্ব পাবো একইভাবে। তাহলে P থেকে I2 যে দূরত্ব, সেই দূরত্ব আমি এদিকে আরেকটা প্রতিবিম্ব পাবো, এই এটা কিন্তু হবে I2 ড্যাশ। অর্থাৎ প্রথমে I বস্তুর দুটো প্রতিবিম্ব হলো I1 I2, তারপরে I1 প্রতিবিম্বের আবার প্রতিবিম্ব আমি পাবো অপর দর্পণে, সেটা হচ্ছে I1 ড্যাশ, আর I2 এর প্রতিবিম্ব পাবো I2 ড্যাশ। এইভাবে কিন্তু এরপরে I1 ড্যাশের আবার প্রতিবিম্ব বেরোবে এদিকের দর্পণে, বিপরীত দর্পণে, আর I2 ড্যাশের প্রতিবিম্ব কিন্তু পড়বে বিপরীত দর্পণে। এইভাবে কিন্তু প্রতিবিম্ব গঠন হতেই থাকবে। আমরা যদি এখানে লিখি যে দূরত্বগুলো, IQ এর দূরত্ব কার সাথে সমান ছিল? IQ এর দূরত্ব কিন্তু সমান ছিল I2Q এর সাথে, এটা আর এটা সমান। একইভাবে IP যেটা তৈরি হয়েছিল বা IP যেটা ছিল তার জন্য তৈরি হয়েছিল I1P, এইটা। আর তারপরে যেটা হলো যে
I2 ড্যাশ যেটা I2 ড্যাশ আর I1 এর জন্য যেটা তৈরি হলো I1 ড্যাশ, সেটা কত হলো Q থেকে মাপতে হবে, কারণ আমার দ্বিতীয় দর্পণে সেই প্রতিবিম্বটা গঠিত হয়েছে। তাহলে দ্বিতীয় দর্পণে Q থেকে মাপবো, I1 Q যে দূরত্ব, সেই দূরত্বটা আমি পেলাম I1 ড্যাশ Q। তাহলে I1 Q যেটা হলো সেটা হবে আমার I1 ড্যাশ Q। আর একইভাবে I2 যেটা ছিল সেটা P থেকে মাপবো, কারণ এর প্রতিবিম্বটা P তে গঠিত হয়েছে। তাহলে PI2 ইকুয়াল হবে, বা I2P ইকুয়াল হবে কিন্তু I2 ড্যাশ P। এইভাবে আরো কিন্তু প্রতিবিম্ব গঠিত হতেই থাকবে, অর্থাৎ চলতেই থাকবে। আমরা দেখলাম এখনই যে অসীম আকারে গঠিত হয় যদি আমরা সমান্তরাল, অসীম সংখ্যায় প্রতিবিম্ব গঠিত হয় যদি আমরা সমান্তরাল ভাবে দর্পণ দুটোকে রাখি। তো এই গেল আমাদের প্রতিবিম্বের সংখ্যা নির্ণয় সূত্র। সেখান থেকে আমরা দেখলাম যে দুটো কোণের মধ্যে, দুটো দর্পণের মধ্যে যদি কোণটা বলে দেয় তাহলে কিন্তু আমরা সহজে প্রতিবিম্বের সংখ্যা বের করতে পারি, সেটা আমরা দেখলাম। আর তারপরে সমান্তরাল দর্পণের ক্ষেত্রে দুটো সমান্তরাল দর্পণের মধ্যে একটা বস্তুকে রাখলে সেখানে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেটা কিন্তু আমরা এখানে একটু দেখলাম বা আলোচনা করব। এরপরে আমাদের এই দর্পণে একাধিক দর্পণ রাখার ফলে যে প্রতিবিম্বগুলো গঠিত হচ্ছে তার দুটো প্রয়োগ আমাদের করতে হবে। একটা হলো, প্রথম প্রয়োগে একটা নাম করব পেরিস্কোপ। প্রথমটার নাম হলো পেরিস্কোপ। পেরিস্কোপ কি? পেরিস্কোপের আমরা যদি গঠন আঁকি, পেরিস্কোপ কিন্তু বাইরে থেকে দেখতে অনেকটা এরকম, দুদিকে ছিদ্র থাকে। এটা মূলত কি কাজে লাগে? এটা মূলত বিভিন্ন যুদ্ধ জাহাজ বা সাবমেরিন বা যে কোনো জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গার দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই। এখানে যদি আমরা চোখ রাখি, এখান থেকে আলো এসে পড়ে আমরা কিন্তু সেটা দেখতে পাই। কিন্তু কিভাবে আলোটা এখান দিয়ে আমাদের চোখে এসে পড়বে? কারণ আমরা জানি যে আলো বাঁকা পথে যাবে না, প্রতিফলিত হয়ে যাবে, অথবা আমরা বাঁকা পথ অনুসরণ করতে পারবো না আলো। তাহলে পেরিস্কোপের গঠনটা হলো, এখানে এই কোণে আর এই কোণে দুটো দর্পণকে 45 ডিগ্রি কোণে রাখা হয়। দুটো সমতল দর্পণকে এখানে 45 ডিগ্রি কোণে রাখা হয়। তাতে কি হয়? আলোক রশ্মি যখন এখান দিয়ে এসে এই দর্পণে পড়বে তখন কি হবে? প্রতিফলন হবে। প্রতিফলিত হয়ে ও কিন্তু পরের দর্পণে এসে পড়বে। আর এই দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর কিন্তু ও সোজা আমাদের চোখে এসে পড়বে। অর্থাৎ আলোক রশ্মিকে আমরা সোজা পথে কিন্তু দুবার, দুটো দর্পণের সাহায্যে দুবার প্রতিফলিত করে আমরা আমাদের চোখে আনলাম, এবং আমরা বাইরে কি হচ্ছে সেটা কিন্তু সহজেই আমরা দেখতে পাই এই পেরিস্কোপের মাধ্যমে। এই হলো পেরিস্কোপের গঠন, খুব সোজা। মানে দুটো দর্পণকে আমাদের একটা নির্দিষ্ট কোণে রেখে আমরা পেরিস্কোপটা তৈরি করি। আর এরপরে আসবে আরেকটা, আছে সেটা হচ্ছে ক্যালাইডোস্কোপ। ক্যালাইডোস্কোপটা কি? পেরিস্কোপটা আমরা দেখলাম যে দুটো দর্পণকে আমরা এমন নির্দিষ্ট ভাবে রাখি যে আলোক রশ্মি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ক্যালাইডোস্কোপটা একটু আলাদা হয়। ক্যালাইডোস্কোপটা কিরকম হয়? যে এরকম আয়তকার দর্পণকে আমরা, তিনটে দর্পণকে কিন্তু আমরা এইভাবে রাখি। এইভাবে তিনটে দর্পণকে আমাদের কিন্তু সামনের দিকে মুখ করে, পেছনের দিকটা বন্ধ মুখ, ভেতরের দিকটাই থাকে আমার দর্পণের খোলা মুখ। এইভাবে ক্যালাইডোস্কোপটা কিন্তু তৈরি হয়। তাতে কি হবে? এর মধ্যে একটা ছোট ছিদ্র থাকে,
আর এর মধ্যে বিভিন্ন রকমের বস্তু, আমরা বিভিন্ন রঙের বস্তু থাকি। তাতে কি হবে, আর নিচের দিকে যে পর্দাটা সেটা কিন্তু পাতলা পর্দা থাকে যাতে আলো প্রবেশ করতে পারে। এবার যেহেতু এখানে তিনটে দর্পণকে এরকম আয়তাকার দর্পণকে একসাথে ত্রিভুজাকৃতি করে রাখা হয়, তাতে কি হচ্ছে যে এই যে ভিতরের যে বস্তুগুলো, বিভিন্ন ধরনের বস্তু, সেগুলো কিন্তু বারবার ওর মধ্যে প্রতিফলিত হয়। বারবার প্রতিফলিত কেমন হবে, বারবার প্রতিফলিত হলে সেই বস্তুগুলো একটা প্রতিবিম্ব গঠন হবে। অনেকগুলো প্রতিবিম্ব আমরা পাবো, বিভিন্ন এখানে ছোট ছোট যে রঙিন বস্তুগুলো থাকে তার একটা বিভিন্ন প্রতিবিম্ব পাবো। তার ফলে কি হবে যে এখানে কিন্তু বিভিন্ন রঙের একটা সুন্দর দেখতে একটা আকৃতি ওখানে গঠন হয়। আর ওটাকে যত বারবার আমি ঘোরাবো, বস্তুগুলো সরে গেলে আকৃতিও কিন্তু বিভিন্ন রকমের আকৃতি নিতে থাকে। তো ক্যালাইডোস্কোপ হলো এইটা, যেটা আমরা কি করি যে তিনটে দর্পণ বা তিনের বেশিও করা যায়, আমরা মূলত সব থেকে কম তিনটে দিয়ে হয়, যে তিনটে দর্পণ বা তারও বেশি যদি হয় তাহলে তাকে নিয়ে আমরা খোলা দিকটাকে ভেতরের দিকে রেখে আমরা কিন্তু ক্যালাইডোস্কোপ এটা তৈরি করা হয়। আর পেরিস্কোপের কথা আগে দেখলাম যে দুটো দর্পণকে রেখে এটা করা হয়। তো আরেকটা জিনিস যেটা আমি এখানে একটু বলে দিই, যে পেরিস্কোপ যেটা আমরা করলাম যে দুটো দর্পণ দিয়ে মূলত হয়, পরবর্তীকালে এটা প্রথমে তৈরি হয় যে দুটো দর্পণকে ব্যবহার করে, পরবর্তীকালে কিন্তু দর্পণের জায়গায় প্রিজম ব্যবহার করা হয়। এইখানে পেরিস্কোপে কিন্তু পরবর্তী পর্যায়ে প্রিজম ব্যবহার করা হয়। কেন প্রিজম ব্যবহার করা হয় তার একটা কারণ আছে, যে দর্পণগুলোতে যে আলোগুলো এসে পড়ে বেশিরভাগটাই প্রতিফলিত হয়, কিন্তু কিছুটা এর মধ্যে শোষিতও হয়ে যায়। সামান্য পরিমাণ আলো এই দর্পণ আর এই দর্পণ কিন্তু নিজের বিভেদ তলটাতে শোষণ করে নেয়। তারপরে কি হয়, শক্তিটা একটু কমে যায়, আলোটা একটু, যে বস্তুটা আলো আসছিল সেটা কিন্তু কিছুটা হলেও আলোক শক্তি কমে যায়, যার জন্য আমরা কিছুটা অস্পষ্ট দেখি। কিন্তু পরবর্তীকালে যে প্রিজম ব্যবহার করা হচ্ছে, প্রিজমের ক্ষেত্রে কি হচ্ছে, প্রিজমের ক্ষেত্রে কিন্তু এখানে দর্পণের বদলে যে প্রিজমটা আমি ব্যবহার করছি তাতে কি হয়, এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, যার জন্য কোনো আলোক রশ্মি শোষিত হয় না। পুরো আলোক রশ্মিটাই এখান দিয়ে আসার পর দুবার প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে। তাতে আমাদের কি পাচ্ছি, যে দুটো প্রিজম রাখছি, তার মধ্যে আমরা একটা কথা এখানে ইউজ করলাম যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই বিষয়টা তোমাদের আছে। তো আমরা এর পরের দিন যখন আমরা পড়বো যে প্রতিসরণ সম্বন্ধে, আমরা এতক্ষণ যেগুলো বললাম সবই কিন্তু আলোর প্রতিফলন করছিলাম। এই যে পেরিস্কোপ, ক্যালাইডোস্কোপ বা আগে যেগুলো পড়লাম দর্পণের মধ্যে প্রতিফলন, সেগুলো সবই কিন্তু প্রতিফলন ছিল। আর আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে প্রতিফলন ও প্রতিসরণ দুটো কিন্তু ধর্ম নিয়ে আমরা আলোচনা করবো। তো আজকে আমরা প্রতিফলনটা নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তীতে প্রতিসরণ যখন আমরা করবো তখন কিন্তু এই টার্মটা যেটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সেটা কিন্তু আমরা আলোচনা করবো, এবং আরো যেগুলো আমাদের আলোচনা করার বিষয় প্রতিসরণ নিয়ে সেগুলো কিন্তু আমরা আলোচনা করবো। তো আজ এই অবধি আমরা শেষ করছি আলোর প্রতিফলন।